হাতির ঝিলে দোকান অপসারণ নিয়ে মুখোমুখি নগরবিদ ও রাজুক। আদালতের নির্দেশের পরও উচ্ছেদে যেতে নারাজ। সৌন্দর্য হারাচ্ছে প্রকল্পটি, মত নকশাবিদদের। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে আবুধাবি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট। কাল থেকে চলবে দুবাই রুটেও। স্বস্তি প্রবাসীদের। আজ মধ্যরাত থেকে 22 দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ শিকার। প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান। সংকটের অজুহাতে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। এবং মুন্সিগঞ্জে পোশাক কারখানার বর্জ্য থেকে তৈরি হচ্ছে নানা রঙের সুতা, বানাচ্ছে নাইলনের দড়ি। রফতানি হচ্ছে বিভিন্ন দেশে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। রাজধানীর হাতির ঝিলে অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে প্রকল্পের পরিকল্পনাকারী নগরবিদদের সঙ্গে মুখোমুখি অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এসব স্থাপনা উচ্ছেদের জন্য আদালত নির্দেশ দিলেও তা রাখার পক্ষে রাজুক। সংস্থাটির দাবি, রক্ষণাবেক্ষণ খরচ মেটানোর পাশাপাশি এই স্থাপনা মূল প্রকল্পের জন্য জরুরি। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলও করেছে সংস্থাটি। তবে হাতির ঝিলের নকশাবিদরা বলছেন এতে নষ্ট হবে প্রকল্পের নান্দনিকতা। রাশেদ লিমনের রিপোর্ট। হাতির ঝিলে মূল নকশায় প্রকল্প এলাকায় কোনো দোকান বরাদ্দ উল্লেখ না থাকলেও নানা দিক বিবেচনায় প্রাথমিকভাবে কিছু ভ্রাম্যমাণ দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় রাজুক। পরে স্থায়ী বরাদ্দ দিতে 2015 সালে আবেদন আহ্বান করে সংস্থাটি। আবেদনপত্র যাচাই করে প্রথমে 27টি দোকান বরাদ্দ দিলেও পরে বিভিন্ন সময়ে এই সংখ্যা বাড়িয়ে দাঁড়ায় 36টি। অন্যদিকে নকশা বহির্ভূত এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে 2018 সালে রিট করে একটি পরিবেশবাদী সংগঠন। চূড়ান্ত শুনানি শেষে গত 30 জুন রায় পায় আদালতের। রায় প্রকল্প এলাকায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে 60 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠান উচ্ছেদ করতে নির্দেশনা দেন আদালত। আর এতেই আপত্তি রাজুকের। তারা বলছেন মূল নকশা যেখানে তৈরিই হয়নি সেখানে বৈধ অবৈধর প্রশ্ন অবান্তর। যদিও প্রকল্পের নকশা যারা করেছেন তাদের রয়েছে ভিন্ন মত। হাতির ঝিলের মাস্টার প্ল্যানটা কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই, সাইন হয় নাই। পয়সা নিয়ে কাঠামো করতে দিলেই তা অনুমোদিত কাঠামো হয় না। সুতরাং এখানে যত্রতত্র কোনো দোকানপাট দেওয়া হয় নাই। যা এখানে আসছে এগুলো কিন্তু রেজুলেশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। আদালত এই বিষয়টি যথোপযুক্ত পর্যালোচনা করে রায় দিয়েছেন। সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাজুক এটি প্রতিপালন এবং ব্যবস্থাপনায় অসামর্থ্যতা পরিচয় দিয়েছে। রাজুকের দাবি, দোকানগুলো থেকে পুরো প্রকল্পের খরচ চলবে, চাহিদা মিটবে এখানে ঘুরতে আসা নগরবাসীর। আর নগরবিদদের সাফ কথা, এতে হুমকিতে পড়বে হাতির ঝিলের নান্দনিকতা। এখানে আয় ব্যয় এই ব্যাপারগুলোর ব্যালেন্স করার, এখানে যদি কোনো দোকানপাট না থাকে সন্ধ্যার পরে কেমন লাগবে, একটা ভৌতুরে পরিবেশ তৈরি হবে। এই ধরনের কাঠামোগুলো জলের ধারের সবুজ যে আবরণ দুপাশে থাকার কথা তাকে সম্পূর্ণরূপে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে। দিনরাতে দুটি ছড়ানো হাতির ঝিলের এসব দোকানপাট টিকিয়ে রাখতে এরই মধ্যে আদালতে আপিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই প্রকল্প কেবল এই নগরকে নান্দনিক করেছে বিষয়টি তেমন নয়, পাশাপাশি প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ারও যোগানদাতা এই হাতির ঝিল। তাই তো এই প্রকল্প সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্তই যেন নাগরিক বান্ধব হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে ঢাকা আবুধাবি রুটে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে 2টি এবং কাল থেকে ঢাকা দুবাই রুটে সপ্তাহে 5টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে আবুধাবি রুটে প্রতি রোববার এবং বৃহস্পতিবার, আর ঢাকা থেকে দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। করোনা প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝিতে এই 2 রুটে ফ্লাইট বন্ধ করতে হয়েছিল বিমানকে। যাত্রীরা এখন থেকে এই 2টি রুটের টিকিট কিনতে পারবেন। এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহে 2 দফায় আমিরাতের এই 2টি রুটে
ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও পিছু হটতে হয়েছিল বিমানকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হরিপদ সাহা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হরি, আপনার কাছে কি তথ্য আছে সবশেষ? প্যাসেঞ্জার চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়, যদিও কার্গো বিমান চালু ছিল। পরবর্তীতে কিছুদিন পরে আবার আস্তে আস্তে সেই রুটগুলো খোলা শুরু হয়। বাংলাদেশ বিমানের বেশ কিছু ফ্লাইট কিন্তু তারপর থেকে কিন্তু অনেক জায়গা থেকেই এখনো পর্যন্ত চালু হয়নি। বেশ কয়েকবার চালু হওয়ার কথা ছিল দুবাই রুটে ফ্লাইট, জুলাই মাসেও কয়েকবার সময় নিয়েও কিন্তু চালু হয়নি। অবশেষে গতকালকে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ঘোষণা আসে যে আজকে থেকে ঢাকা, আবুধাবি এবং আগামীকাল 4 অক্টোবর থেকে ঢাকা দুবাই রুটে ফ্লাইট চালু হচ্ছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই দুই গন্তব্যে কিন্তু বাংলাদেশের অনেক প্রবাসী কাজ করেন। দীর্ঘদিন ধরেই তারা সেই কর্মস্থলে যোগ দেওয়ার অপেক্ষায় করছিলেন। তো যেহেতু এই যে বাংলাদেশ বিমানের ফ্লাইট আবারও আবুধাবি এবং দুবাই রুটে চালু হচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন এইসব গন্তব্যে যারা যেতে চান সেসব যাত্রীরা। অবশ্যই এই দুই গন্তব্যে যাওয়ার আগে, সেই ফ্লাইটে ওঠার আগে কিন্তু RT-PCR যে করোনা পরীক্ষা করে নিতে হবে প্রবাসগামীদের, এবং সেখানে নেগেটিভ সনদ প্রয়োজন হবে তাদেরকে। পাশাপাশি ভ্যাকসিনেশনের বিষয় তো রয়েছেই। অবশ্যই প্রবাসীরা সেই গন্তব্যে যাওয়ার আগে ভ্যাকসিনেশন কার্যক্রম শেষ করেছেন। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, অনেক যাত্রী কিন্তু এর আগেও, যেটা বলছিলাম যে জুলাই মাসে কিন্তু চালু হওয়ার কথা ছিল এই দুই রুটে ফ্লাইট, তারা কিন্তু সেই টিকিট কিনে অপেক্ষা করছেন। সেরকম যাত্রীও আছে যাদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কিন্তু আবার বিনা খরচে সেই টিকিটগুলো রিইস্যু করতে পারবেন। সেই রকম একটি ঘোষণা কিন্তু বিমান বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি গতকালকে। তো এই রুটগুলোতে কিন্তু অন্য এয়ারলাইন্সের ফ্লাইট বেশ কিছুদিন ধরেই চলছে বলে আমরা জানতে পেরেছি। এমিরেটস এয়ারলাইন্সের সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের কিন্তু চলাচল করছিল, কিন্তু অনেকেরই পছন্দ এবং খরচের বিষয় থাকে, প্লাস আগে থেকেই টিকিট কাটা আছে বাংলাদেশ বিমানের। সেই সব যাত্রীরা কিন্তু বেশ কিছুদিন ধরেই ভোগান্তিতে পড়েছিলেন এবং তারা এখন স্বচ্ছন্দেই আবুধাবি এবং দুবাই যেতে পারবেন বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থার মাধ্যমে। তো মাকসুম, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর বিমানবন্দর থেকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা আবুধাবি এবং ঢাকা দুবাই রুটে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আবারও চালু হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হরিপদ সাহা। যাব পরের খবরে। ডিম ছাড়ার মৌসুমে 22 দিনের জন্য ইলিশের অভয়াশ্রম চাঁদপুরের পদ্মা ও মেঘনায় আজ থেকে নিষিদ্ধ হচ্ছে মাছ ধরা। শেষ মুহূর্তে জেলেদের ব্যস্ততার খবর জানাতে হরিণাঘাট এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, মাকসুম, আপনি জানেন যে প্রজনন মৌসুম শুরু হচ্ছে, সেজন্য চাঁদপুরের পদ্মা মেঘনার 100 কিলোমিটার সহ দেশের 6টি অভয়াশ্রমে আজ মধ্যরাত থেকে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। আর সেই প্রস্তুতি হিসেবে চাঁদপুরের জেলেরা এর মধ্যে কিন্তু নদীটা ফাঁকা করে দিয়েছে, অর্থাৎ এখানে এই বিস্তীর্ণ জলরাশিতে যেই মাছ ধরা নৌকাগুলো ছিল তারা আস্তে আস্তে ডাঙায় ফিরতে শুরু করেছে। তো আমি যদি আপনাকে আমি যেখানে আছি হরিণাঘাট, সেই জায়গার চিত্রটি দেখাতে চাই যে মেঘনা পাড়ে এখানে এই মুহূর্তে আমি শুধু মেঘনায় মাছ ধরার কোনো নৌকা দেখছি না, শুধু অন্য যে নৌযানগুলো আছে সেগুলো চলাচল করছে। আর আমি যদি ডাঙ্গার চিত্র দেখাতে চাই আপনাকে, আপনি দেখবেন যে বেশ কিছু মাছ ধরার নৌকা ইতিমধ্যে ডাঙ্গায় ফিরে এসেছে। জেলেরা আসলে আগের যে একটা ব্যস্ত সময় ছিল এতদিন মাছ ধরার, সেই ব্যস্ততা তাদের এখন নেই। তারা নৌকাগুলা ডাঙ্গায় নিয়ে নোঙর করে রেখেছেন, হয়তো
তারা এখন অলস সময় পার করবেন। আপনাকে আমি আরেকটি তথ্য মাকসুম জানাতে চাই যে চাঁদপুরের সরকারি তালিকায় যে 51,000-এরও বেশি জেলে ছিল, সেখানে যাচাই বাছাই করে বর্তমান প্রশাসন তারা 45,035 জন প্রকৃত জেলের তালিকা চূড়ান্ত করেছে। আর এই জেলেদের যে খাদ্য সহায়তা, অর্থাৎ 22 দিন যে মাছ ধরা বন্ধ থাকবে, সেই 22 দিনে তাদের খাদ্য সহায়তা হিসেবে 20 কেজি করে চাল দিবে। সেই চালের বরাদ্দ নিয়ে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান আমাকে আসলে চূড়ান্তভাবে কিছু জানাতে পারেন নাই। তবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস আমাকে জানিয়েছেন যে চাঁদপুরের যে 45,035 জন জেলের তালিকা চূড়ান্ত করা হয়েছে, তারা খুব শীঘ্রই 20 কেজি হারে চাল পাবে। একই সঙ্গে এই চালগুলো বরাদ্দের জন্য যে পরিবহন খরচ, সেটাও তিনি পেয়েছেন। আরেকটি তথ্য হলো যে চাঁদপুরে অতি দরিদ্র যারা জেলে আছে, এমন জেলেদের বিশেষ প্রশিক্ষণ এবং তাদেরকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। তো আমি যদি আপনাকে সব তথ্যটি আপনাকে জানাতে চাই যে মধ্যরাত থেকে কিন্তু চাঁদপুরের নদীটা ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার বন্ধের সবশেষ তথ্য। হরি, চাঁদপুরের পদ্মা ও মেঘনায় আজ থেকে 22 দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে মাছ ধরা। শেষ মুহূর্তে জেলেদের যে প্রস্তুতি, সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফারুক আহমেদ। সংকটের অজুহাতে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানবো। এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। লিপি, মাকসুম, আপনি জানেন যে চট্টগ্রামের খাতুনগঞ্জ কিন্তু দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এখানে কিন্তু পেঁয়াজ, রসুন থেকে সব ধরনের যে ভোগ্যপণ্য সেগুলো বিক্রি হয়। তো আজকে আমরা যেই খবরটা জানাতে এখানে এসেছি সেটা হচ্ছে পেঁয়াজের দাম। এখানকার যেসব পেঁয়াজ ব্যবসায়ীরা আছেন তারা আমাদেরকে বলেছেন যে গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 12 টাকা কেজি প্রতি পেঁয়াজ বেড়ে গেছে। যদিও আপনি জানেন যে পেঁয়াজের যে বাজারটা বাংলাদেশে সেটা অনেকটা আমদানি নির্ভর এবং তার বেশিরভাগ প্রায় 80% আমদানি কিন্তু ভারত থেকে হয় এবং ভারতে যে বুকিং রেট কিংবা আমদানির যে দাম সেটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে দেশের বাজারে প্রভাব পড়েছে এবং ব্যবসায়ীরা অর্থাৎ আমদানিকারক এবং পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছেন চট্টগ্রামের খাতুনগঞ্জে, তারা বলছেন যে ভারতে কিন্তু কেজি প্রতি প্রায় 7 থেকে 8 টাকা পেঁয়াজের দাম বেড়ে গেছে এবং তার সাথে যদি যুক্ত করে 3 থেকে 4 টাকা সেটা হচ্ছে আমদানি খরচ এবং এই কারণে আসলে 10 থেকে 12 টাকা পেঁয়াজের দাম গত এক সপ্তাহের তুলনায় বাড়ছে। এবং এর কারণ হিসাবে তারা বলছেন যে ভারতের মহারাষ্ট্র থেকে বেশিরভাগ পেঁয়াজ কিন্তু বাংলাদেশে আসে এবং মহারাষ্ট্রে কিন্তু বন্যা হওয়ার কারণে অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এবং সেই কারণে আসলে দেশের বাজারে এই প্রভাবটা পড়ছে। এবং তারা বলছেন যে আসলে যেহেতু আমদানি নির্ভর পেঁয়াজের অধিকাংশ বাজার, ফলে দামটা আসলে তাদের হাতে নিয়ন্ত্রণে থাকে না। ভারতের দাম বাড়তি ফলেই কিন্তু তারা এখানে দাম বাড়াতে বাধ্য হয়েছে। আর দেশি পেঁয়াজের ক্ষেত্রে তারা বলছেন যে আসলে দেশি পেঁয়াজের যে চাহিদা এবং উৎপাদন সেটা আসলে চট্টগ্রাম সহ বাংলাদেশে অনেক কম এবং এই যে সেপ্টেম্বর মাসে কিন্তু দেশি পেঁয়াজের তেমন বাজারে থাকে না, ফলে অনেকটা নির্ভর করতে হয় ভারতীয় পেঁয়াজের ক্ষেত্রে। এবং কিছু কিছু পেঁয়াজ যে মিয়ানমার থেকে আসে, তবে সেই পেঁয়াজের দামটাও বেশি এবং এখানে মিয়ানমারের যে পেঁয়াজটা পাওয়া যাচ্ছে সেটিও আসলে প্রায় 50 টাকা কেজি এবং সেটাও 7 থেকে 8 টাকা বেড়েছে। তো মাকসুম, এই ছিল আমার কাছে খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের সর্বশেষ দাম বাড়ার যে পরিস্থিতি। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন ফেরদৌস লিপি। রসুনের দাম কমে যাওয়ায় বিঘা প্রতি 20,000 টাকার মতো লোকসান গুনছেন নাটোরের কৃষকেরা। ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিদেশ থেকে রসুন আমদানি বন্ধের দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এদিকে কাঙ্ক্ষিত দর না মেলায় রসুন চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকে। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। নাটোরে বিঘা প্রতি রসুন উৎপাদন হয়েছে 20 থেকে 22 মণ, আর এতে কৃষকদের খরচ হয়েছে 40,000 টাকার মতো। বর্তমানে জেলায় প্রতি মণ রসুন বিক্রি হচ্ছে মাত্র 600 থেকে 1,200 টাকায়। এ দামে উৎপাদিত রসুন 20,000 টাকাতেও বিক্রি করতে পারছেন না চাষিরা। ফলে বিঘা প্রতি তাদের লোকসান গুনতে হচ্ছে 20,000 টাকার মতো।
চলতি বছর রসুন উত্তোলনের সময় এপ্রিল ও মে মাসে প্রতি মন রসুন ১,৫০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হয়। তবে জুন থেকে আমদানি বাড়ায় বাজারে রসুনের দর কমতে থাকে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। 2 বিঘা রসুন কিনেছিলাম, ওটার কারে ভালো রসুন বেচছি 1800 টাকা 2000 টাকা। এখন বর্তমান সেই রসুন 700-800 কেজি প্রতি আমার 60 টাকা দাম পড়ে গেছে, আর এখন আমরা পেয়েছি 30 টাকা কেজি। তাহলে আমার লস না? 2 লাখ টাকা খরচ করে আমার এখন 50,000 টাকা উঠতেছে না। রসুন বেশি আমার কীটনাশক টাকায় উঠবে না। রসুনের খুব দাম কম, গৃহস্থ সবার লস। এই আগামী দিনে আর রসুন করবো না। বিদেশি রসুনের দাম কম হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দর কমেছে। ঢাকা পাঠাই, চিটাং পাঠাই, কিন্তু দাম কম পাই। ওরা দাম না পেলে এখানে কম বেশি দিয়ে কি করে কিনবো? আমরা এই রসুন আগে কিনতাম 1200-1500, এখন রসুনের দাম 1000। এখন বিদেশি রসুন আসার কারণে এই দেশের রসুনের দাম পাওয়া যাচ্ছে না। স্থানীয় কৃষি বিভাগ জানায়, সারা দেশে রসুনের চাহিদা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। আর চলতি বছর কেবল নাটোরেই উৎপাদন হয়েছে 2,18,390 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। অন্য প্রসঙ্গ, চট্টগ্রামের আদালত ভবনে বোমা হামলা মামলায় পুলিশ নিহতের মামলার রায় ঘোষণা হয়েছে। ঘটনার প্রায় 16 বছর পর দেয়া হলো এই রায়। সবশেষ অবস্থা জানাতে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাব তার কাছে। কমল। ধন্যবাদ। চট্টগ্রামে আদালত ভবনে যে জঙ্গি হামলা হয়েছিল 2005 সালের 29 নভেম্বর, সেই বহুল আলোচিত মামলার আজকে রায় ঘোষণা করা হয়েছে। এখন থেকে 2 মিনিট আগে সে ঘোষিত রায়ে জাবেতিক বা জেএমবি সদস্য মিজানুর রহমান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ড এবং জেএমবির চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 2005 সালের 29 নভেম্বর এই হামলায় কিন্তু একজন রাজীব বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছিল, সাথে নিহত হয়েছিলেন শাহাবুদ্দিন নামে আরেকজন কিন্তু ফুটবলার। এবং এই ঘটনায় অন্তত 20 জন পুলিশ সদস্য আহত হয়। এই মূলত চট্টগ্রাম আদালত ভবন নিরাপত্তা নিশ্চিতের জন্য যে পুলিশ সদস্যরা দায়িত্ব গ্রহণের জন্য সকাল 9টায় দায়িত্ব বুঝে নিচ্ছিলেন, তখনই কিন্তু এই হামলাটি হয় এবং সেই হামলা পুলিশ সদস্য 2 জন নিহত হয়েছিল এবং এই ঘটনায় অন্তত 25-20 জন পুলিশ সদস্য 25 জন আহত হয়েছিল। এই ঘটনায় মামলা হয় কোতোয়ালি থানায় এবং ওই পর 2006 সালের 16 জুলাই কিন্তু এই মামলায় মোট 5 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। 2006 সালের 18 মে থেকে মামলার বিচার শুরু হয়। আর কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতার পর প্রায় 16 বছর লেগে যায় এই মামলার নিষ্পত্তিতে। মোট 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চট্টগ্রামের সন্ত্রাস দমন আদালত কিছুক্ষণ আগে রায় ঘোষণা করেছে। যে ঘোষিত রায় বলা হয়েছে জাবেদ ইকবাল মোহাম্মদ যে এখন পর্যন্ত কারাগারে রয়েছে এবং তাকে এই আদালতে নিয়ে আসা হয়েছে। যে জাবেদ ইকবাল মোহাম্মদ ছিলেন কিন্তু চট্টগ্রামের জেএমবির আঞ্চলিক কমান্ডার, তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এবং এই হামলার যে মূল পরিকল্পনাকারী ছিলেন এবং যে বোমাটি তৈরি করে দিয়েছেন মিজানুর রহমান ওরফে বোমা মিজান, তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সে বোমা মিজান কিন্তু 2014 সালে কিন্তু চট্টগ্রাম ঢাকার গাজীপুর কারাগার থেকে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত তার অবস্থান কিন্তু শনাক্ত করা যায়নি। সে বোমার মিজানকে কিন্তু আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। তো বলা চলে 2012 সাল থেকে জেএমবির কার্যক্রম শুরু হয়, সে সময় থেকে কিন্তু এই বোমার মিজান ছিল জেএমবির মূল বোমা বিশেষজ্ঞ এবং যত রকমের বোমা তৈরি করা সকল বোমা মিজান তৈরি করা হতো। আর জাবেদ ইকবাল মোহাম্মদ ছিলেন মূলত জেএমবির প্রধান শেখ আব্দুর রহমানের যে ছোট ভাই আতাউর রহমান সানি, আতাউর রহমান সানির বন্ধু। তার বাবা ছিলেন কক্সবাজার জাতীয়তাবাদী ওলামা দলের সহসভাপতি জাবেদ ইকবাল মোহাম্মদের বাবা এবং সে জেএমবিতে সম্পৃক্ত হয়। তার বিরুদ্ধে অন্তত 30টি মামলা হয়েছে চট্টগ্রামে। আরেকটি কথা বলা চলে, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত আসামি হলো এই জাবেদ ইকবাল মোহাম্মদ, যার সাজার মেয়াদ প্রায় 400 বছরের বেশি। তবে এখন পর্যন্ত তার সবগুলি মামলা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ 2005 সালে যখন জেএমবির কার্যক্রম শুরু হয় তার সাথে সম্পৃক্ত হয়েছিলেন জাবেদ ইকবাল মোহাম্মদ এবং তিনি চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেন। 2012 সালে যখন তাকে গ্রেপ্তার করা হয়, 2005 সালের 13 ডিসেম্বর চট্টগ্রামের পাহাড়তল তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। মূলত 2005 সালের 12 ডিসেম্বর সে গিয়েছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শেখ আব্দুর রহমানের সাথে দেখা করার জন্য। সেখানে আতাউর রহমান সানি আরেস্ট হওয়ার পরপর কিন্তু পালিয়ে চট্টগ্রাম চলে আসে। তারপর পাহাড়তলি তার আস্তানা থেকে তাকে র্যাব গ্রেপ্তার করে। এখন পর্যন্ত সে কিন্তু এই মামলায় একমাত্র সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রয়েছেন। আর যার মৃত্যুদণ্ড হয়েছে সেই বোমার মিজান, সে বোমার মিজান কিন্তু 2014 সালে ঢাকাতে গাজীপুর থেকে পালিয়ে গেছে পুলিশ ভ্যান থেকে। এখন পর্যন্ত আমার কাছে ছিল যে 16 বছর আগে চট্টগ্রামের 29 নভেম্বর 2005 সালের আদালত ভবন যে আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যে হামলায় রাজীব বড়ুয়া পুলিশ কনস্টেবল ফুটবলার শাহাবুদ্দিন নিহত হয়েছিল, সে মামলায় 16 বছর পর যে রায় দেওয়া হয়েছে, রায়ে বোমার মিজানকে মৃত্যুদণ্ড এবং জাবেদ ইকবাল মোহাম্মদকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। চট্টগ্রামের আদালত ভবনে বোমা হামলা মামলার রায় প্রসঙ্গে জানাচ্ছি, দেখছেন এ সময়ের বাণিজ্য। নির্মাণের 19 বছরেও সংস্কার হয়নি বরগুনার সরকারি আশ্রয়ন প্রকল্পের 37টি ব্যারাক। এতে ভূমিহীন ও হতদরিদ্রদের জন্য নির্মিত এসব ঘর এখন বসবাসের অনুপযোগী। এছাড়া পয়ঃনিষ্কাশন সমস্যা সহ নানা সমস্যায় জর্জরিত আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। ভুক্তভোগীরা বলছেন,
মাথা গোঁজার বিকল্প না থাকায় এরকম বাধ্য হয়েই এখানে বসবাস করছেন তারা। সাইফুল মিরাজের রিপোর্ট। 2002 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার 5টি উপজেলায় 37টি ব্যারাক নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে 15টি, পাথরঘাটায় 8টি, আমতলীতে 6টি, তালতলীতে 6টি এবং বেতাগী উপজেলায় 2টি। নির্মাণের পর এসব ব্যারাকে 1809টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়। কিন্তু নির্মাণের দীর্ঘ প্রায় 19 বছর পরও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় অধিকাংশ ব্যারাক বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জানলা দরজা এগুলো সব জান থেকে খুললে খুললে ফুটে গেছে। পানি যখন পড়ে বৃষ্টি তখন বিছনা বইটা রেখে এবার বসে থাকা লাগে। বাথরুম ভাঙ্গা চুরুয়াত হ্যাঁ ময়লা নামিয়ে হ্যাঁ পুকুরে নাম হেড দিয়ে কাজ করা লাগে। টয়লেটটার যে ময়লাটা যে কোনো ফেলামু এর একটা সেই একটা জায়গার প্রয়োজন। পাকা ঘর নাই তো, একদম নাই, পানি পড়ে। আমাদের দ্বারা অর্থ সম্পদ নাই যে অন্য জায়গায় যাবো, এরকম কোনোই নেই। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর যেতে না যেতেই এ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। ফের আইলার ক্ষতনা শুকোতেই আসে মহাসেন। আর এভাবেই একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতবিক্ষত এখানকার অসহায় মানুষের আশ্রয়স্থলগুলো। যদিও এ দুরবস্থা কাটাতে দ্রুতই সংস্কারের উদ্যোগ নেয়ার আশ্বাস দিল জেলা প্রশাসন। আমরা এটি প্রাক্কলন তৈরি করতেছি এবং প্রাক্কলন তৈরি করে আমরা আশ্রয়ণ প্রকল্পে আমরা এটি সংস্কারের জন্য বরাদ্দ চাবো। সেখান থেকে বরাদ্দ পাওয়া মাত্রই আমরা এগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করবো। আশ্রয়ণ প্রকল্পে যাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে তারা সবাই ভূমিহীন হতদরিদ্র। 19 বছর আগে যখন এই প্রকল্প বাস্তবায়ন করা হয় তখন তাদের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু দীর্ঘ বছরেও সংস্কার না হওয়ায় সেই আশ্রয়স্থল এখন তাদের ভোগান্তি আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন এই সময়ের বাণিজ্য। সারা দেশে সরবরাহ হচ্ছে ঝালকাঠির আমড়া। এতে মৌসুমের শুরুতে কৃষকরাও ভালো দাম পাচ্ছেন। ভীমরুলির ভাসমান বাজারে প্রতিদিন ডিঙি নৌকায় চলছে আমড়ার জমজমাট বেচাকেনা। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ রায়। পলাশ। মাকসুম, আপনাকে ধন্যবাদ। পেয়ারা শেষে এখন কিন্তু আমড়ার মৌসুম শুরু হয়েছে, তাই ঝালকাঠির ভীমরুলি গ্রামের এই খালে ভাসমান আমড়ার জমজমাট বাজার জমেছে। কেবল আমড়া আর পেয়ারাই নয়, এই খালে 12 মাস এখানকার কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি এবং ফলমূল প্রাচীনকাল থেকেই বিক্রি করে আসছেন। তবে এখন আমড়ার মৌসুম শুরু হওয়ায় আমড়ার ভাসমান জমজমাট বাজার বসেছে। সারা দেশ থেকে অসংখ্য ফরিয়া এবং আড়তদার এসেছেন এখান থেকে আমড়া কিনে নিয়ে সারা দেশে সরবরাহ করার জন্য। আর অসংখ্য চাষিরা এসেছেন ছোট ছোট ডিঙি নৌকায় করে আমড়া সাজিয়ে এই ভাসমান বাজারে বেচতে। তাদের সাথে আমার কথা হয়েছে। গত বছর আসলে করোনার সময় চরম লোকসান গুনতে হয়েছে তাদের, কিন্তু এবার মৌসুম শুরুতেই ভালো দাম পাওয়া যাচ্ছে। এখন মৌসুম শুরুতেই 1000 টাকা থেকে শুরু করে 1400 টাকায় আমরা মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। কৃষকরা মোটামুটি খুশি। আরেকটি বিষয়, এই ঝালকাঠির আমড়া কিন্তু অত্যন্ত সুস্বাদু মিষ্টি, যে কারণে সারা দেশে ঝালকাঠির এই আমড়ার সুনাম রয়েছে। এই বছর 400 হেক্টর জমিতে আমড়ার ফলন হয়েছে। কিন্তু ঝালকাঠির 2টি ইউনিয়নের প্রায় 5000 পরিবার এই আমড়া চাষের সাথে কিন্তু সম্পৃক্ত রয়েছে। ঝালকাঠির আমড়াই আসলে বরিশালের আমড়া নামে সারা দেশে সরবরাহ হয়। বরিশালের আমড়া নামে ঢাকা সহ সারা বাংলাদেশে যে আমড়া নাম রয়েছে তারা আসলে প্রধান যোগান দেয় কিন্তু এই ঝালকাঠি জেলা। বিশেষ করে এই ভীমরুলির ভাসমান খাল থেকেই এই আমড়াগুলো সরবরাহ হয়ে থাকে। এবছর এই সবেমাত্র মৌসুম শুরু হয়েছে, মৌসুমের আরো একটা মাস রয়েছে। যদিও আমরা 1 মাসের মতো থাকে, আমরার বোট ছিঁড়ে যায়, পেকে যায়, যে কারণে আমরা খুব দ্রুতই পারতে হয়। 1 মাসের মতো সময় এই আমড়া থাকে। ঝালকাঠির আমড়া আরো কিছুদিন থাকবে। মৌসুম শেষে এই আমড়া 2000 টাকা পর্যন্ত বিক্রি হবে, ছড়িয়ে যাবে ঝালকাঠির আমড়া সারা দেশে। তো এই ছিল ঝালকাঠির ভাসমান আমড়া বাজার থেকে সর্বশেষ খবর। ঝালকাঠির ভাসমান আমড়ার বাজার থেকে যুক্ত হয়েছিলেন পলাশ রায়। যাব পরের খবরে। নরসিংদীতে সেতুর সঙ্গে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্মিত 2টি সেতু। এতে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
দীর্ঘদিন ধরে এই বেহাল দশা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শফিক মিয়ার তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। সেতু আছে, তবে নেই সেতুর সংযোগ সড়ক, আর সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। এ দুরবস্থা নরসিংদীর মহিষাসুরা ইউনিয়নের রাস্তার। জেলার মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরা যাতায়াতের জন্য 2015-16 অর্থ বছরে 28 লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। একই অবস্থা জেলার শিলমান্দি ইউনিয়নের টেকবাক হাটা এলাকার সেতুটির। 30 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটিরও নেই কোনো সংযোগ সড়ক। সেতু দুটি চলাচলের অনুপযোগী হওয়ায় শহরে যেতে কয়েক কিলোমিটার ঘুরতে হয়। পাশাপাশি বর্ষাকালে নৌকায় পাড়ি দিয়ে আসতে হয় সড়কে। রাস্তাটা বর্ষা হলে পানির তলে জায়গা, বুঝছেন, আমরা নরসিংদী যাওয়া আসা যাওয়া কষ্ট, নৌকা দিয়ে পাড়ি দিতে হয়। সব সময় এটার মাঝে পানি থাকে, রাস্তাঘাট আমরা বাঁশের হাঁকু দিয়া এটা তো চলাফেরা করি। রাস্তাঘাটে যাইতে গেলে পানি দেন, এই পানি ভেঙে আইসি অনেক যাইতে হইবে এই পানি ভেঙে। অতিবৃষ্টির কারণে এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। সংযোগ সড়ক দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যখন হয়েছিল তখন তো এগুলা কাজ কমপ্লিট করেই দেওয়া হয়েছিল, এখন বৃষ্টি বাদল হয়েছে, নষ্ট হয়ে গেছে, নতুন একটা প্রজেক্ট নিয়ে এটা করতে হবে। আগামী বছর যাতে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে, এর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটাকে আমরা জনচলাচলের উপযুক্ত করে দেব ইনশাআল্লাহ। মদনগঞ্জ সড়ক থেকে মহিষাসুরা যাতায়াতের পথ 2 কিলোমিটার, আর শিলমান্দি ইউনিয়নের টেকবাকহাটা এলাকার সড়কটি 1.5 কিলোমিটার পথ। দেখছেন এই সময়ের বাণিজ্য। মুন্সিগঞ্জে পোশাক কারখানা থেকে ফেলে দেয়া পলিথিন, নানা রকম প্লাস্টিকের মোড়ক বা বর্জ্য রিসাইক্লিং করে তৈরি করা হচ্ছে রং বেরঙের সুতা। সেই সুতা পাকিয়ে তৈরি করা হচ্ছে নাইলনের দড়ি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। খোলা মাঠেই যেন কারখানা, পাকানো হচ্ছে সুতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যস্ততা। প্রতিটি সুতার কলে প্রতিদিন গড়ে প্রায় 200 কেজি রশি তৈরি করা হয়। পোশাক কারখানা থেকে ফেলে দেয়া প্লাস্টিকের বস্তা এবং নানা রকমের প্লাস্টিকের মোড়ক তথা বর্জ্য রিসাইক্লিং করে তৈরি করা হয় রং বেরঙের সুতা। সেই সুতা পাকিয়ে তৈরি করা হয় নাইলনের দড়ি কাছি। মুন্সিগঞ্জের পঞ্চসারে খোলা মাঠে সুতার কলগুলোতে বিশাল কর্মযজ্ঞ। উৎপাদিত পণ্য ভারত ও নেপাল সহ নানা দেশে রপ্তানি হচ্ছে। বিভিন্ন জায়গাতে ইন্ডিয়ায় বেশি এই মালটা যায়, বিশ্বের এমন কোনো জায়গা নেই এটা না যায়। প্লাস্টিকের এই বর্জ্যগুলো পরিবেশ দূষণ করত। মাটি, নদী, খাল বিলের সর্বনাশের পরিবর্তে অবদান রাখছে উৎপাদন খাতে। সুতা বাগাই দৈনিক মনে হয় 800,000 টাকা রোজ পড়ে। লঞ্চ লাগে, জাহাজ দিতে লাগে, এরপর জালও লাগে। যে পরিমাণ মজুরি দেয়, মজুরি আমাকে পোষায় না। জায়গা ভাড়া আছে, কল ভাড়া আছে, এটি দুইটা মুড়া আমার তো নিচু পক্ষে 500 থাকতে হবে। এই শিল্প বহুমুখী অবদান রাখছে, তাই সরকারিভাবেও তাদের পৃষ্ঠপোষকতা করার বিষয়টি ভাবা হচ্ছে। তাদের এই কাজটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের পাশে থাকবো এবং তাদেরকে যতটুকু সহায়তা করা যায় আমরা তাদেরকে সহায়তা করব। বর্জ্যকে রিসাইক্লিং করে সুতা তৈরির কারখানার সংখ্যা মোট 25টি। এমন 2000 সুতার কলে এখানকার অন্তত 10,000 মানুষের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের পঞ্চসার থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এই সময়ের বাণিজ্য। জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে যুক্তরাজ্যে। নজিরবিহীন এই অচল অবস্থা কাটাতে জ্বালানি স্টেশনে পেট্রোল সরবরাহ শুরু করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনা সদস্যদের অস্থায়ীভাবে তেল সরবরাহের কাজে মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়া 300 বিদেশি ট্রাক চালককে 2022 সালের মার্চ পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরে ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাজ্য। এখনও পেট্রোল স্টেশনগুলোয় যানবাহনের দীর্ঘ সারি। পর্যাপ্ত তেল না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না পাম্পগুলো। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারকে সহযোগিতায় এরই মধ্যে সেনাবাহিনীর 300 সদস্যকে তেল সরবরাহের কাজে নিয়োজিত করা হয়েছে। সরবরাহ স্বাভাবিক করতে চলতি সপ্তাহে জরুরি ভিত্তিতে 300 বিদেশি ট্রাক চালককে আগামী বছরের মার্চ পর্যন্ত কাজের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 5000 ট্রাক চালককে ভিসা দেওয়া হয়েছে, যারা চলতি মাসের শেষের দিকে কাজ শুরু করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চালক সংকটের কারণে সরবরাহ কমে যাওয়ায় দেশটির 1000-এর বেশি পাম্পের 26% জ্বালানি শূন্য।
গেল মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন কয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের সংকট সমাধান হবে, তবে এখনও সংকট না কাটায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সংকট শুরুর পরপরই ব্রিটেন সরকার দাবি করে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে জ্বালানি তেল সময়মতো পেট্রোল স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। এছাড়া প্রয়োজন ছাড়াই লোকজন অতিরিক্ত জ্বালানি কিনছে বলেও এই সংকট দেখা দিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আবারও। হাতিরঝিলে দোকান অপসারণ নিয়ে মুখোমুখি নগরবিদ ও রাজুক। আদালতের নির্দেশের পরও উচ্ছেদে যেতে নারাজ। সৌন্দর্য হারাচ্ছে প্রকল্পটি, মত নকশাবিদদের। করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হচ্ছে আবুধাবি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট। কাল থেকে চলবে দুবাই রুটেও। স্বস্তি প্রবাসীদের। এবং আজ মধ্যরাত থেকে 22 দিনের জন্য বন্ধ হচ্ছে ইলিশ শিকার। প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।